আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব এসএসসি রসায়নের ৩য় অধ্যায় পদার্থের গঠন। পদার্থ কি? পদার্থ হচ্ছে এই যে আমরা ভৌত জগতে যা কিছু দেখি, এই সবই হচ্ছে পদার্থ দিয়ে তৈরি। আবার আমরা জানি এই পদার্থগুলো পরমাণু দিয়ে তৈরি। পরমাণুর ধারণা সর্বপ্রথম এসেছে গ্রিক দার্শনিকদের থেকে। প্রাচীন গ্রিক দার্শনিকেরা মনে করতেন এদের ভিতরে ছিল অ্যারিস্টটল, প্লেটো, ডেমোক্রিটাস, আমরা এদের নাম জানি। তো অ্যারিস্টটল মনে করতেন যে সকল বস্তু মূলত ৪টি উপাদান দ্বারা গঠিত। অর্থাৎ আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি সব ৪টি জিনিস দ্বারা গঠিত। কি কি? মাটি, মাটি, তারপর হচ্ছে পানি, আগুন এবং বাতাস। অর্থাৎ আমরা ভৌত জগতে যা কিছু দেখি এই সবই হচ্ছে এই ৪টে জিনিস। কি কি? মাটি, পানি, আগুন এবং বাতাস দ্বারা গঠিত। এরপর আসে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তাদের সময় যে তিনি সর্বপ্রথম বলেন যে সকল পদার্থ অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। অর্থাৎ সকল পদার্থই এমন কণা দ্বারা গঠিত যাকে আর ভাঙা যায় না বা যাকে আর বিভাজন করা যায় না। তিনি এর নাম দেন অ্যাটম। এর নাম দেন অ্যাটম, যার বাংলা হচ্ছে পরম অণু বা পরমাণু। এর মানে হচ্ছে পরম অণু। এর মানে হচ্ছে পরম অণু বা পরমাণু। পরম অণু মানে কি? এমন অণু যাকে ভাঙলে আর অণু পাওয়া যায় না, এবং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পরমাণু। তো পরমাণুর সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী ডেমোক্রিটাস, কিন্তু সেই সময় তার এই মতবাদটার গ্রহণযোগ্যতা পায় নাই। এরপর আসে 1803 সালে। 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন তিনি আবার বলেন যে প্রতিটি বস্তু অসংখ্য ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি এই কথাটা যেহেতু আগে ডেমোক্রিটাস বলেছিলেন একই কথা, যে সকল বস্তু অসংখ্য ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, তাই তিনি ডেমোক্রিটাস যেই নামটা দিয়েছিলেন অ্যাটম, তিনি ডেমোক্রিটাসের সম্মানে এর নাম দেন হচ্ছে অ্যাটম। এর নাম দেন হচ্ছে অ্যাটম। এরপর আমরা কিন্তু এখন জানি পরমাণুকে আবার ভাঙা যায়। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তো এরপর থেকে এক রসায়নের পরমাণু নিয়ে একটা বিপ্লব হয়। সেখানে 1897 সালে স্যার জে থমসন তিনি প্লাম-পুডিং মডেল আবিষ্কার করেন। মানে পরমাণুতে ইলেকট্রন কিভাবে থাকে এই মডেলটা তিনি দেন, এবং সেখানে তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করে কে? ইলেকট্রন আবিষ্কার করে বিজ্ঞানী স্যার জে থমসন। এরপর আসে হচ্ছে 1911 সালে। 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল, আমরা যেটা পড়ব তার আরেকটা নাম সোলার সিস্টেম মডেল, তিনি এটা দেন, এবং সেখানে তিনি নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন। এরপর আসে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর। তার যে বোর পরমাণু মডেল আছে, এই বোর পরমাণু মডেলের মাধ্যমে তিনি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের ধারণা দেন। অর্থাৎ তিনি পরমাণুতে যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এই কক্ষপথের ধারণা দেন বিজ্ঞানী নিলস বোর। এবং 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক তিনি নিউটন আবিষ্কার করেন। এভাবে উঠে আসে এই যে পরমাণুর বিস্তারিত তথ্য এভাবে আবিষ্কার হয়। এবার আমরা পড়ব মৌলিক পদার্থ বা মৌল কি। মৌলিক পদার্থ বা মৌল হচ্ছে যে পদার্থকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে বিভক্ত করলেও ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বা মৌল বলে। আচ্ছা, তাহলে মৌলিক পদার্থ বা মৌল কি? যে যাকে ভাঙলে শুধু ওই পদার্থটাই পাওয়া যাবে। ধরো আমি একটা লোহার টুকরা নিলাম, লোহার টুকরা, একটা লোহা নিলাম। এর সংকেত হচ্ছে, প্রতীক হচ্ছে এফি, ফেরাস নিলাম। এটা টুকরা নিলাম একটা। এটাকে ভাঙলে আমি যদি আর কিছু না পাই, তাহলে এটা হবে হচ্ছে মৌলিক পদার্থ। এটা হবে মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে সহজ কথায় যে মৌলিক পদার্থের অণু একই পরমাণু দ্বারা তৈরি। মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ
পাওয়া যায় না। মৌলিক পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাহলে মৌলিক পদার্থ কি কি হতে পারে? পরমাণু হতে পারে। পরমাণু মৌলিক পদার্থ। কি হতে পারে? পরমাণু হতে পারে। পরমাণু হতে পারে। যেমন আমরা বললাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, এগুলো সব কি হবে? এগুলো সব হবে মৌলিক পদার্থ, বা আমরা একে মৌল বলতে পারবো। আবার অণু হতে পারে। কি হতে পারে? অণু হতে পারে। অণু হতে পারে। যেমন ধরো অক্সিজেন অণু। অক্সিজেন অণু এটা হতে পারে। কারণ কি? অক্সিজেন অণুকে ভাঙলে শুধু অক্সিজেনই পাওয়া যাবে। আবার নাইট্রোজেন অণু হতে পারে, ক্লোরিন অণু হতে পারে। এগুলোকে ভাঙলে শুধু এই পরমাণুগুলোই পাওয়া যায়। এই জন্য এগুলো হবে মৌলিক পদার্থ বা মৌল। কিন্তু আমরা যদি বলি যে পানি, পানি এটা কি মৌলিক পদার্থ হবে? এটা কিন্তু মৌলিক পদার্থ হবে না। এটি মৌলিক পদার্থ না। কারণ কি? পানিকে ভাঙলে দেখাই যাচ্ছে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। অর্থাৎ এটাকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যাবে। তাই এটা মৌলিক পদার্থ না। পানি কিন্তু মৌলিক পদার্থ না। মৌলিক পদার্থ না। তো তাহলে মৌলিক পদার্থকে কি পাওয়া যায়? মৌলিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। যেমন দেখো আমরা বাতাস থেকে অক্সিজেন বিশুদ্ধ অবস্থায় পাই। তারপর নাইট্রোজেন, তারপরে সমুদ্রের পানিতে ক্লোরিন পাওয়া যায়। ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাস বিশুদ্ধ অবস্থা পাই। তাহলে মৌলিক পদার্থগুলোকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই পর্যন্ত পৃথিবীতে ১১৮টি মৌল আবিষ্কৃত হয়েছে। কতগুলি? ১18টি মৌল আবিষ্কৃত হয়েছে। ওই যে আমরা পর্যায় সারণীতে যে ১18টি মৌল দেখি, সেখানে মোট ১18টি পরমাণু বা মৌল রয়েছে। তাহলে এই ১18টি মৌল আবিষ্কৃত হয়েছে। এর ভিতরে ভাইয়া ৯৮টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। অর্থাৎ প্রকৃতি থেকে ৯৮টি মৌল পাওয়া গেছে। আর বাকি থাকে কয়টা? আর বাকি থাকে ২০টা। তাহলে এই যে বাকি ২০টা থাকে, এই বাকি ২০টা মৌল গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়। কিভাবে? গবেষণাগারে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়। কৃত্রিমভাবে ভাবে তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে। তাহলে এগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না। প্রকৃতিতে পাওয়া যায় ৯৮টি মৌল। এর ভিতরে মানুষের শরীরে, আমাদের মানে মানুষের শরীরে ২৬ ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। এবং আমাদের বেঁচে থাকার জন্য অনেক মৌল কিন্তু দরকার। আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে কি কি? কার্বন। সবচেয়ে বেশি থাকে হচ্ছে কার্বন, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। এই ৪টি মৌল দ্বারা আমাদের শরীরের প্রায় ৯৬% গঠিত। অর্থাৎ আমাদের শরীরের ৯৬% এই ৪টি যে মৌল, এই ৪টি মৌল আমাদের শরীরের 96% গঠিত। তারপর দেখো আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য অনেক মিনারেলের দরকার হয়। এই মিনারেলগুলোও কিন্তু মৌলিক পদার্থ। মিনারেল কি কি? মিনারেল হচ্ছে মিনারেল যেমন কি আমাদের ক্যালসিয়ামের দরকার হয়, আমাদের ফসফরাসের দরকার হয়, আমাদের পটাশিয়ামের দরকার হয়। এই যে এগুলোও কিন্তু মৌলিক পদার্থ বা মৌল। তো এই ছিল হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে মূল কথাটা কি কি? আমরা যদি আরেকটু আগের স্লাইডটা দেখি, মৌলিক পদার্থের মধ্যে পরমাণু হইতে পারে। অর্থাৎ মৌলিক পদার্থ এমন পদার্থ যাকে ভাঙলে শুধু ওইটাই পাওয়া যাবে। তাহলে পরমাণু তো অবশ্যই মৌলিক পদার্থ বা মৌল হবে, এবং অণুগুলো মৌলিক পদার্থ বা মৌল হবে। যেমন দেখো অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, ক্লোরিন অণু, এটাকে ভাঙলে শুধু ক্লোরিনই পাওয়া যাবে। তো এগুলোও মৌলিক পদার্থ বা মৌল। আর এগুলো কিন্তু যৌগিক পদার্থ। পানি হচ্ছে যৌগিক পদার্থ। দেখো এখানে ২টা মৌল আছে, ২টা পরমাণু আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে এগুলো হবে যৌগিক পদার্থ। এবার আসো যৌগিক পদার্থ বা যৌগ এটা কি? যে পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে একের অধিক বা বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে কি বলে? যৌগিক পদার্থ বলে। তাহলে যৌগিক পদার্থের ভিতরে কি কি হবে? এটাকে ভাঙলে একের অধিক
পদার্থ বা মৌলিক পদার্থ পাওয়া যাবে, মৌলিক পদার্থ বা পরমাণু পাওয়া যাবে, তাকে কি বলে? যৌগিক পদার্থ বলে। তাহলে দুটি যৌগিক পদার্থ কি হবে? দুটি বা তার বেশি মৌলিক পদার্থের রাসায়নিক সংমিশ্রণে গঠিত হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। যেমন কি? যেমন ধরো, যেমন পানি। কি পানি? H2O। পানি এটা কি হবে? যৌগিক পদার্থ। কারণ পানি কি দ্বারা গঠিত? হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। পানি হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। তারপর ধরো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এটা কি হবে? যৌগিক পদার্থ। কেন? কার্বন ও অক্সিজেন দ্বারা গঠিত। অক্সিজেন দ্বারা কার্বন ও অক্সিজেন দ্বারা গঠিত। এই জন্য কার্বন ডাইঅক্সাইড, পানি এগুলো কি হবে? কার্বন ডাইঅক্সাইড তারপর পানি এগুলো হবে তোমার কি পদার্থ? যৌগিক পদার্থ, বা একে সংক্ষেপে বলতে পারি আমরা যৌগ। সংক্ষেপে বলতে পারি যৌগ। তাহলে আমরা অনেক যৌগের নাম লিখতে পারি। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, এটা যৌগ। কারণ কি? এখানে কয়েকটা পরমাণু বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি। নাইট্রিক অ্যাসিড, এটাও যৌগ। তারপর ধরো আমাদের খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, এটাও যৌগ। কারণ কি? এগুলো সব যৌগ। কারণ হচ্ছে এগুলোতে একের অধিক পদার্থ থাকে। এগুলোতে একের অধিক পদার্থ থাকে। অর্থাৎ যেগুলোতে একের অধিক পদার্থ থাকবে, মানে একের অধিক মানে ভিন্ন ধরনের পদার্থ থাকবে, যেমন এখানে কি হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তাকে আমরা বলবো যৌগ। তারপর দেখো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি নির্দিষ্ট অনুপাতে গঠিত হয়। এটি একটি নির্দিষ্ট অনুপাতে গঠিত হয়। এটা কি বলেছে দেখো, ধরো আমরা পানি নিলাম, আমরা এটার পয়েন্টের একটু ব্যাখ্যা করব। নির্দিষ্ট অনুপাত বলতে কি? দেখো পানি, এই পানির ভিতরে হাইড্রোজেন থাকবে কয়টা? দুইটা। অক্সিজেন থাকবে একটা। তাহলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হবে সবসময় 2:1। মানে দুইটা থাকবে সবসময় হাইড্রোজেন এবং একটা থাকবে অক্সিজেন। এবং যখন এই অনুপাতটা রক্ষা হবে, অর্থাৎ 2:1 থাকবে, যখন 2:1 থাকবে, অর্থাৎ হাইড্রোজেন দুইটা আসবে এবং অক্সিজেন একটা আসবে, তখনই কেবলমাত্র পানি গঠিত হবে। তখনই পানি গঠিত হবে। ধরো আমরা লিখলাম H2O2, H2O2, H2O2। এখানেও কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, কিন্তু পানির ভিতরে অনুপাত ছিল হচ্ছে 2:1, কিন্তু এখানে অনুপাত কত? এখানে অনুপাত হচ্ছে H অক্সিজেন ইকুয়াল 2:2, 2:2, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন সমান সমান আছে। তাহলে এটা কিন্তু কি হবে না? পানি হবে না। এর নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড। আর এটা কি? এটা হচ্ছে পানি। এটা হচ্ছে আমাদের পরিচিত পানি। তাহলে দেখো এই যে যৌগগুলো, এটা একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে, যে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু কত গুণ থাকবে। যদি ওই গুণটা রক্ষা করে তাহলে ওই পরমাণুটা, ওই যৌগটা হবে। যেমন দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন, যদি হাইড্রোজেন দুইটা থাকে এবং অক্সিজেন একটা থাকে তাহলে হয় পানি। আর হাইড্রোজেন এবং অক্সিজেন যদি সমান সমান থাকে তাহলে কিন্তু সেটা পানি হয় না, সেটা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। আবার দেখো কার্বন ডাইঅক্সাইড। কার্বন কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের পরিচিত কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কার্বন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2, অর্থাৎ কার্বন হচ্ছে 1 এবং অক্সিজেন থাকে তার দ্বিগুণ। দেখো এই যে কার্বন একটা, অক্সিজেন থাকে তার দ্বিগুণ। তাহলে এইগুলো হচ্ছে তোমার যৌগগুলো সবসময় তাদের একটা অনুপাত মেনে গঠিত হয়। আচ্ছা, 3 নাম্বার দেখো রাসায়নিক
ভাবে এদেরকে পৃথক করা সম্ভব। অর্থাৎ এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, এগুলোকে চাইলে এগুলো রাসায়নিকভাবে পৃথক করে হাইড্রোজেন এবং অক্সিজেন আকারে পৃথক করা যাবে। তো এই ছিল হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগ। আচ্ছা, আবার এগুলো কি হয়, এগুলো কিন্তু আবার রাসায়নিকভাবে তৈরি করা যায়। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের এদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এদের বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। যদি বিশুদ্ধ অবস্থায় পাওয়া না যায় তাহলে কি করতে হয়? এদের তৈরি করতে হয়। এদের রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করতে হয়। রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করতে হয়। তৈরি করতে হয়। যেমন কি? যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এটা কিভাবে তৈরি করে? ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে চুনা পাথর। এটা আমাদের একটু অন্য কালার করে দিই। যেমন কি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে চুনা পাথর। এটা কি? চুনা পাথর। এটা কিভাবে তৈরি হয় দেখো। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে চুন, আমরা যেটাকে চুন নামে চিনি। চুন। এর সাথে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিই, কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। দেখো এটা একটা যৌগ। তাহলে এগুলো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এদেরকে রাসায়নিকভাবে তৈরি করতে হয়। এটা কি? চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা নাম চুনা পাথর। চুনা পাথর। তো এই ছিল যৌগিক পদার্থ বা যৌগ। আমরা এখানে যা যা লিখেছি এগুলোকে আমরা বলতে পারবো যৌগিক পদার্থ বা সংক্ষেপে আমরা যৌগ বলতে পারবো। এবার আসো পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সব গুণাগুণ ঠিক থাকে এবং যা রাসায়নিকভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তাহলে পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন প্রকৃতিতে অক্সিজেন থাকে হচ্ছে, ধরো এটা অক্সিজেন, অক্সিজেন থাকে। তাহলে এর ভিতরে এটা তো তোমার মৌলিক পদার্থ বা মৌল, কিন্তু এর ক্ষুদ্রতম কণা কি? এখানে ২ টা অক্সিজেন আছে। তাহলে এই যে অক্সিজেন এটা হবে তোমার পরমাণু। এটা হচ্ছে তোমার অক্সিজেন পরমাণু পরমাণু অক্সিজেন পরমাণু। আর এটা কি ছিল? এটা ছিল অক্সিজেন মৌল। এটা ছিল অক্সিজেন মৌল। তাহলে সবচেয়ে যাকে ভাঙতে আর যাকে ভাঙা যাবে না বা যাকে ভাঙলে তার গুণাগুণ বজায় থাকবে না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থর ক্ষুদ্রতম কণা বা পরমাণু। তাহলে আমরা আরেকটা কি লিখতে পারি? যাকে ভাঙলে কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, কণা। তারপর কি লিখতে পারি? যাকে ভাঙলে ভাঙলে ওই পদার্থের গুণাগুণ ঠিক থাকবে না। সেটাই হচ্ছে পরমাণু। গুণাগুণ ঠিক থাকবে না। ঠিক থাকবে না। তাহলে ধরো আমরা কি নিলাম? আমরা নিলাম হচ্ছে আ লোহা নিলাম। তাহলে লোহাকে ভাঙতে কি পাওয়া যাবে? লোহাকে ভাঙতে পাওয়া যাবে হচ্ছে এই যে এই আয়রন পরমাণু। এটা কি? এটা হচ্ছে আয়রন পরমাণু। তাহলে যাকে ভাঙলে যাকে ভাঙলে আর সেই পদার্থটা ঠিক থাকবে না। দেখো আমরা যদি আয়রনকে আবার ভাঙি তাহলে কি পাবো? ইলেকট্রন পাবো, নিউট্রন পাবো আর প্রোটন পাবো। আমরা কিন্তু আর আয়রন পাবো না। আচ্ছা,
তারপরে কি বলেছে দেখো, যে এরা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করেন। এরা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। আচ্ছা, তারপর দেখো এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু সাধারণত একা থাকতে পারে না। পরমাণুগুলো সাধারণত একা থাকে না। যেমন ধরো অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু। এরা একা থাকে না, কিন্তু এরা প্রকৃতিতে থাকে, প্রকৃতিতে, প্রকৃতিতে এরা প্রকৃতিতে O2 আকারে থাকে, O2 আকারে থাকে, O2 আকারে থাকে, O2 আকারে থাকে। তাহলে এদের একটা বৈশিষ্ট্য কি? এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা একা থাকতে পারে না, এরা একা থাকতে পারে না, একা থাকতে পারে না, থাকতে পারে না। পরমাণু এরা সবসময় আধান নিরপেক্ষ হয়। পরমাণু আধান নিরপেক্ষ, অর্থাৎ কি এদের কোনো চার্জ থাকে না। যেমন অক্সিজেন পরমাণু, এদের কোনো চার্জ নেই। পরমাণু আধান নিরপেক্ষ, পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। তো এইগুলো ছিল হচ্ছে পরমাণুর বৈশিষ্ট্য, এগুলো ছিল হচ্ছে পরমাণুর বৈশিষ্ট্য। এরপর আসো অণু। অণু কি? অণু হচ্ছে যে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এরা স্বাধীনভাবে থাকতে পারে, এরাও কি হয়? চার্জ নিরপেক্ষ হয়। যেমন অণু কি? ধরো অণু হচ্ছে অণু, যেমন কি অক্সিজেন, এটা অণু। অর্থাৎ আমরা পরমাণুকে প্রকৃতিতে যে আকারে পাবো সেটাই হচ্ছে অণু। যেমন অক্সিজেন প্রকৃতিতে কিন্তু ও আকারে, শুধু অক্সিজেন আকারে থাকে না, O2 অণু আকারে থাকে। তাহলে অক্সিজেন হবে অণু, কারণ এরা প্রকৃতিতে এভাবে পাওয়া যায়, প্রকৃতিতে এভাবে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায়। অর্থাৎ আমরা যে শ্বাসটা নেই, যে অক্সিজেনটা নেই, সেটাই কিন্তু অক্সিজেন অণু। তাহলে অণু কি? যে দুই বা দুইয়ের অধিক পরমাণু মিলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যে যুক্ত থাকে তাকে বলে হচ্ছে আমার অণু। আচ্ছা, তাহলে অণু অণু কি? অণু হচ্ছে তোমার মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এরা কিন্তু মৌলিক পদার্থ হতে পারে বা যৌগিক পদার্থ হতে পারে। যেমন এটা, ওই অণুকে আমরা মৌলিক পদার্থ বলতে পারবো, এটা আমরা মৌলিক পদার্থ বলতে পারবো, মৌলিক পদার্থ বলতে পারবো। কারণ কি? এর ভিতরে শুধু অক্সিজেনই আছে, মৌলিক পদার্থ বলতে পারবো, শুধু অক্সিজেন দ্বারা গঠিত। আচ্ছা, এরা কি? পরমাণু একা থাকতে পারে না, কিন্তু এরা একা থাকতে পারে। তারপর আসো যে এরা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, এরাও কি হয়? চার্জ নিরপেক্ষ হয়। এরা কি হয়? এরাও চার্জ নিরপেক্ষ হয়। দেখো অক্সিজেন, তারপর আমরা যদি আরো কয়েকটা অণু লিখি, অক্সিজেন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে নাইট্রোজেন, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে কি? আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ মানে কি? এদের কোনো চার্জ নেই, আধান নিরপেক্ষ, এদের চার্জ নেই, নেই। আচ্ছা, এরাও কি করতে পারে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন যৌগ তৈরি করতে পারে। এরা যেমন কি আমরা যদি বিক্রিয়া দেই, ধরো কি দিলাম, সোডিয়াম প্লাস ক্লোরিন, উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ উৎপন্ন হয়। তো এই ছিল অণু। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি অণু কি, মৌলিক পদার্থ কি, আর যৌগিক পদার্থ কি। তাহলে অণু হচ্ছে মৌলিক পদার্থ, হচ্ছে যাকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়। যেমন অক্সিজেন, এটা তোমার কি হবে? অক্সিজেন অণু হবে। আর পদার্থ কি বা পরমাণু কি? পরমাণু হচ্ছে যাকে আর ভাঙা যায় না। যেমন কি অক্সিজেনকে ভাঙা, O2কে ভাঙা যাবে, O2কে ভাঙলে কি হবে? দুইটা অক্সিজেন পাওয়া যাবে, কিন্তু ওই অক্সিজেনকে আর ভাঙা যাবে না, বা ওই অক্সিজেনকে ভাঙলে আর অক্সিজেন থাকবে না, কি কি থাকবে? ইলেকট্রন প্রোটন থাকবে। অর্থাৎ তাহলে অক্সিজেন শুধু একা যে থাকে তাকে বলা হচ্ছে তোমার পরমাণু।